हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू टारगेट पॉइंट यूट्यूब चैनल। टारगेट पॉइंट यूट्यूब चैनल সকলকে স্বাগত জানাই। তো চলো ফটাফট শুরু করে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট পর্ব। আজকে তোমাদের জিকের জাস্ট 10 মিনিটের একটা ছোট্ট একটা শো হবে। ওকে, যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ওকে, চলো বেশি না কথা বাড়িয়ে শুরু করছি। আর প্রত্যেক দিন 7 PM ক্লাস তোমরা কিন্তু কন্টিনিউ পেয়ে যাবে। ওকে, চলো। আর এই যে পদ্ম পুরস্কার অ্যাওয়ার্ডটা আছে, পদ্ম অ্যাওয়ার্ড, এটা তোমরা প্লিজ একবার দেখে নেবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। ওকে, 1 নাম্বার তোমরা কিন্তু কনফার্ম করে নাও। চলো দেখো, আজকের ফার্স্ট প্রশ্নে তোমরা সকলে অ্যান্সার করো। এভরিওয়ান ফটাফট ফার্স্ট প্রশ্নে অ্যান্সার করো সকলে। ওকে, দেখো কি বলেছে, পণ্য রপ্তানি বাড়ায় কিসে? এ বলেছে খরচ, স্থানীয় ঋণ, জাতীয় ঋণ না বৈদেশিক মুদ্রা। তাহলে আমরা প্রত্যেকে জানি যদি বৈদেশিক মুদ্রাটা যদি আমাদের আসে তাহলে কী হবে, আমাদের পণ্যের রপ্তানিটা কিসের জন্য বাড়াচ্ছে না বৈদেশিক মুদ্রাটা। কারণ আমরা যদি কোনো জিনিস আমাদের এখানে যদি মনে করো 5টা জিনিস থাকে, সেগুলো যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কী হবে, যেখানে বিক্রি করব বিদেশে সেখানকার মুদ্রাটা আবার আমাদের দেশের মধ্যে ফিরে আসবে, তাই তো? এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। চলো নেক্সট প্রশ্নে এসো। কি বলেছেন, কোন সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? তাহলে কত নম্বর আর্টিকেল বলা হয়েছে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 56তম সংবিধান সংশোধনের মধ্যে বলা হয়েছে এই মৌলিক কর্তব্যগুলো। ওকে, চলো নেক্সট প্রশ্ন এসো। জাস্ট 10 মিনিট। ওকে, কি বলেছে দেখো, বলছে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের জন্য একটি সম্পদ? না, কোনটা বাণিজ্যিক ব্যাংকের জন্য সম্পদ? আমরা জানি বাণিজ্যিক ব্যাংক যেগুলো হচ্ছে সেগুলো কি করে না আরবিআই এর কাছ থেকে ঋণ নিচ্ছে, তাই তো? তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ওকে, ভেরি গুড এভরিওয়ান। চলো নেক্সট প্রশ্ন এসো। কি বলেছে, বলছে নিম্নের কোনটি ভারতকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে? মানে আমাদের উত্তর এবং দক্ষিণ অংশটাকে কি মানে কোন লাইনটা দ্বারা বা কোন রেখাটা দ্বারা আমাদের বিভক্ত করেছে? চলো ভেরি গুড এভরিওয়ান। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, বিষুব রেখা। ওকে, যেটাকে আমরা একটা কাল্পনিক রেখা হিসেবেও কিন্তু ধরে থাকি। মানে আমাদের যদি পৃথিবীটা যদি এরকম হয়ে থাকে, ঠিক আছে, ঠিক এরকম ওরণের ডিম্বাকৃতি হবে, তাহলে যে রেখাটা গিয়েছে রেখাটা তো পৃথিবীর মধ্যে বোম্বা বিষ্ণু মহেশ্বর কেউ তো মনে করো রেখাটা দিয়ে যায়নি, জাস্ট আমরা সেটাকে একটা কল্পনা করে নিয়েছি। ওকে, যেটা হচ্ছে বিষুব রেখা। চলো নেক্সট প্রশ্ন এসো। দেখো নিরক্ষরেখা বা বিষুবরেখা বলতে কি বলা হচ্ছে, যে গ্রহের মেরুগুলি থেকে সমান দূরত্বে অবস্থিত গ্রহপৃষ্ঠ প্রদক্ষিণ করে একটি কাল্পনিক বৃত্তকে বোঝায়। ওকে, বা একটা কাল্পনিক রেখাকে বোঝাচ্ছে। যেটা আমাদের কি করেছে, পৃথিবীর দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধ এই দুটি অংশে বিভক্ত করে দিয়েছে। চলো দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে, বলছে নিম্নে কোনটি ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার? ওকে, এটা তো আমরা সকলে জানি, এটা হচ্ছে ডিগবয়, যেটা হচ্ছে কোথায় না আসামের, তাই তো? তাহলে আসাম যখন চলে এসেছে, তাহলে এই মুহূর্তে আমরা একটু দেখে নেবো যে আসাম সম্বন্ধে কিছু একটু জিনিস দেখে নিই। দেখো এই ম্যাপ পয়েন্টিংয়ে যদি আমরা দেখতে যাই, তাহলে আসামটা হচ্ছে এই যে জায়গাটা জুড়ে আছে, এটা হচ্ছে আসাম। ওকে, এবং আসাম আরেকটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ আসাম আমাদের সঙ্গে কিন্তু বর্ডারটা শেয়ার করছে। ওকে, আমাদের সঙ্গে বর্ডার শেয়ার করছে কে না আসাম। এবারে দেখো আসামের রাজধানী কি হচ্ছে না, আসামের রাজধানী হচ্ছে দিসপুর, রাজ্যপাল হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি হচ্ছে বিজেপি থেকে। ওকে, চলো এনডিএ। চলো নেক্সট প্রশ্ন এসো। এই দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, বলছে গাড়ির চালকের নিরাপত্তার জন্য ব্যবহৃত এয়ারব্যাগ যেটা আছে, এই এয়ারব্যাগের মধ্যে কি থাকে? তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ। দেখো সর্বপ্রথম আমি তোমাদেরকে অ্যান্সারটা আমি কমপ্লিট করিয়ে বলে দিই। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, সোডিয়াম নাইট্রাইট। মানে এই যে এয়ারব্যাগ যেটি রয়েছে এখানে রয়েছে আমাদের কি সোডিয়াম নাইট্রাইট। তোমরা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ এই যে একটা ফেসের সামনে একটা এয়ারব্যাগ দেখতে পাচ্ছ এবং সাইডেও একটা এয়ারব্যাগ দেখতে পাচ্ছ, তাই তো? মানে যদি কারটা অ্যাক্সিডেন্ট করে তাহলে সামনের এয়ারব্যাগটা আমাদের খুলে যাবে এবং তার ভেতরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট। ওকে, এটা কিন্তু তোমাদের রেলের জন্য ভেরি গুড একটা প্রশ্ন আছে। ওকে, বুঝতে পেরেছি? চলো নেক্সট প্রশ্ন এসো।
দেখো কি বলেছে, বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বাধিক? সব থেকে বেশি জনসংখ্যা, এটা আমরা প্রত্যেকে জানি যে যদি আমাদের ইউটি বলে দেওয়া হয়, ইউনিয়ন টেরিটরি যদি বলে দেওয়া হয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লি। এবং যদি আমাদের নর্মাল যদি বলা হয় যে কোন রাজ্যের মধ্যে সব থেকে জনসংখ্যা বেশি সর্বাধিক, তাহলে আমাদের হয়ে যাবে ইউপি। ওকে, ইউপির জনসংখ্যা কিন্তু আমাদের সর্বাধিক। আর যদি আয়তনের দিক থেকে বলেন তাহলে আমাদের সব থেকে হয়ে যাবে তোমাদের রাজস্থান। আর যদি বলে দেয় যে তোমাদের এই জনসংখ্যা হিসেবে জনঘনত্ব হিসেবে, তো জনঘনত্বে কিন্তু আমাদের বিহার সর্বাধিক চলে যাবে। ওকে, এবং আমাদের জনসংখ্যার দিক থেকে আমরা কিন্তু আছি 4 নম্বরে। ওকে, বোঝা গিয়েছে? চলো তাহলে 2011 জনসংখ্যা হিসেবে আমরা কিন্তু অনেকগুলো পয়েন্ট এখান থেকে ডিসকাস করে নিয়েছি। দেখো নেক্সট প্রশ্ন, খুব সুন্দর একটা ভালো প্রশ্ন আছে, বলছে প্লাস্টিক মানি শব্দটি প্রযোজ্য। প্লাস্টিক মানি এটা একটু ইকোনমিকের প্রশ্ন। ওকে, কি বলেছে যে প্লাস্টিক মানি শব্দটি প্রযোজ্য কিসের কারণে? ওকে, দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। কি না, প্লাস্টিকের পলিত কাগজে মুদ্রিত মুদ্রার নোট। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি। চলো নেক্সট প্রশ্নে এসে দেখি। এই দেখো আর একটা ভালো প্রশ্ন, দেখো বলছে কোন জলপথ ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? ওকে, চলো দেখো আমরা তো বুঝতে পারছি এটা আমাদের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এই জায়গাটা বর্ডারের সৃষ্টি করছে। তাহলে এই ভারত এবং শ্রীলঙ্কা এটিকে যে বর্ডার দিচ্ছে, এটা কিসে দিচ্ছে না, এই দেখো 10 ডিগ্রি চ্যানেল যেটা আছে এটা কিন্তু আমাদের বর্ডার সৃষ্টি করছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি। ওকে, ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। ওকে, জাস্ট বিশেষ কিছু ডিসকাশনে যাব না, ছোট ছোট প্রশ্ন একটু জিকে টাইপের নিয়ে কুইজ টাইপের। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। হ্যাঁ, ওকে, ভেরি গুড। বলছে আয়কর বিভাগ দ্বারা জারি করা প্যান কার্ড নিম্নলিখিত কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না? মানে আমাদের প্যান কার্ড যেগুলো আছে এগুলো কিন্তু কোন উদ্দেশ্যে ব্যবহার করতে আমরা পারবো না। ওকে, তাহলে প্যান কার্ড কিসের জন্য করতে পারবো না? জন্ম পরিচয় প্রমাণপত্র করতে পারি, নিবন্ধিত করদাতার প্রমাণ, ঠিকানার প্রমাণপত্র আর জন্ম তারিখের প্রমাণপত্র। তাহলে বলো, ও এটা এ হবে, হ্যাঁ সরি এটা এ হবে। তাহলে বলো সঠিক অ্যান্সার কি হবে? না, করদাতার যে প্রমাণ এটা কিন্তু আমরা করতে পারবো না। বাকি পরিচয় প্রমাণপত্র এটা আমরা দিতে পারবো, আমাদের ডেট অফ বার্থ যেখানে দেওয়া থাকে, জন্মের প্রমাণপত্র আমরা দিতে পারবো, জন্ম তারিখের প্রমাণপত্র এগুলো দিতে পারবো। বাট আমরা যেটা দিতে পারবো না সেটা হচ্ছে করদাতার প্রমাণপত্রটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো না। ওকে, চলো নেক্সট প্রশ্নে অ্যান্সার করা সকলে। হচ্ছে নিম্নের মধ্যে কে ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন? তাহলে ভারতের ইন্ডিয়ান ফার্স্ট আইনমন্ত্রী। ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ, জওহরলাল নেহেরু। ওকে, নেহেরু সাহেব ছিলেন আমাদের ফার্স্ট আইনমন্ত্রী। চলো দেখো আরেকটা ভেরি গুড প্রশ্ন আছে রেলওয়ের জন্য, স্পেশাল ফর রেলওয়ে। কি বলছে বিশুদ্ধ জলের পিএইচ মান কত? বিশুদ্ধ জলের পিএইচ মান কত? তোমরা ছবিটা দেখলে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে হ্যাঁ পিএইচ মানটা আমাদের কত আসতে পারে। ওকে, তাহলে পিএইচ কি না, আমরা যদি পিএইচ এর যদি ফুল ফর্ম যদি বুঝতে চাই সেটা হচ্ছে, বলো এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, আশা করি সকলেই পারবে। দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই যে 7 আছে, এই 7টা হচ্ছে আমাদের কি না নিউট্রাল। ওকে, মানে 7টা হচ্ছে আমাদের নিউট্রাল, যেটা দেখো এখানে এক্ষেত্রে দেওয়া আছে ওয়াটার। ওকে, তাহলে ওয়াটার মানে জল, বিশুদ্ধ জল, এটা কত হয়ে যাচ্ছে আমাদের পিএইচ ভ্যালু 7, তাই তো? তাহলে যেগুলো 7 থেকে নিচে ডাউনে আসবে সেগুলো হচ্ছে কি অ্যাসিড, এবং যেগুলো 7-এর থেকে বেশি যাবে সেগুলো কি হবে ক্ষার হয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের স্টোমাকের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, সেগুলো ক্ষার, মানে 7-এর থেকে বেশি। ওকে, বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে বিশুদ্ধ জলের পিএইচ মান 7, তাই তো? তোমরা প্রত্যেকে বলবে আমাদের রক্তের পিএইচ কত, আমাদের রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ মানটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, চলো নাও আরেকটা ভালো প্রশ্ন আছে। বিগ ব্যাং তত্ত্বের প্রথম প্রকাশ কে করেন? বিগ ব্যাং যে তত্ত্বটা ছিল এই তত্ত্বের প্রথম প্রকাশ কে করেছিলেন? ওকে, ভেরি গুড। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? জর্জ মিলিটর। ওকে, জর্জ মিলিটর তিনি কিন্তু ফার্স্ট এই বিগ ব্যাং তত্ত্বের প্রকাশ করেছিলেন। কি বলছে বিগ ব্যাং তত্ত্বটা একটু ছোট্ট একটু জেনে নিন।
বলছে মহাবিশ্বের তত্ত্ব অনুসারে মহাবিশ্ব একটি অতি ঘন অবস্থা থেকে উৎপত্তি লাভ করেছে। মানে কি, মানে আমাদের এই যে পৃথিবী যে সৃষ্টি হয়েছে না, এই পৃথিবীর সৃষ্টিটা কীভাবে হয়েছে, কেন হয়েছে, বা কোথা থেকে শুরু হয়েছে, উৎপত্তিটা কোথা থেকে। হ্যাঁ, শুরুতেই তো মনে করো পৃথিবী আমাদের এভাবে মনে করো একটা এরকম পরিস্থিতি ছিল না যে কোথাও তুমি মাটি দেখতে পাচ্ছ, কোথাও জল দেখতে পাচ্ছ, এরকম ছিল না। না, একটা প্রচণ্ড উত্তপ্ত যুক্ত একটা গ্রহ ছিল। সেটি ভেঙে ভেঙে আজকে আমাদের পৃথিবীতে পরিণত হয়েছে। শীতল আস্তে ধীরে ধীরে শীতল হয়েছে, তারপর আমাদের পৃথিবীতে পরিণত হয়েছে এবং আমরা তার জন্য এখানে বসবাস করতে পারছি। ওকে, জাস্ট এটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি, যেটা দিয়েছিলেন মিল্টন স্যার। ওকে, চলো কি বলছে, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? ভেরি গুড। না, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খিলজি। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। ওকে, চলো নেক্সট প্রশ্ন এসো। বলছে নিম্নলিখিতের মধ্যে কাকে দক্ষিণ ভারতে জৈন ধর্ম বহন করার কৃতিত্ব দেওয়া হয়? কাকে, কোথাকার, এই দেখো এই জায়গাটা দেখো, একটু ফোকাস করো। বলছে দক্ষিণ ভারতে জৈন ধর্ম বহন করার কৃতিত্ব কাকে দেওয়া হয়? ওকে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কি না ইন্দ্রভূত। ওকে, চলো নেক্সট প্রশ্ন এসো। বলছে কোন সালে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক? একদম বারবার এই প্রশ্নটা প্লিজ একটু নোট ডাউন করে নেবে, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রত্যেকটা আপকামিং এক্সামের জন্য। ওকে, কোন সালে জনসংখ্যা আমাদের ঋণাত্মক? ঋণাত্মক বলতে কি, ঋণাত্মক বলতে মনে করো আমাদের এর আগের সাল, ঠিক আছে, মনে করো 2023 ছিল, এটা মনে করো 2024 সাল। 2023 সালে তুই জনসংখ্যা মনে করো 500 জন বৃদ্ধি পেয়েছিল এবং 2024 সালে মনে করো জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল কত? 499 জন। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারবো 2023-এর তুলনায় 2024 সালটা আমাদের ঋণাত্মকে গিয়েছে। ঠিক আছে, তো এই জিনিসটা ঋণাত্মকে কখন আমাদের জনসংখ্যাটা বেড়েছিল, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাট এর আগের ইয়ারের তুলনায় বা তার আগে যতগুলো ইয়ার গিয়েছে তার তুলনায় একটু কম হয়েছে, ডিক্রিজ পেয়েছে। ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, 1924 সাল। ওকে, 1924 সালে একটু ডিক্রিজ পেয়েছিল। বাস, এই দেখো রেলওয়ের খুব ফেভারিট একটা প্রশ্ন, আপেল গলা নিয়ে প্রশ্ন। ঠিক আছে, বলছে নিম্নের কোনটি প্রকৃত ফল নয়? ওকে, নিম্নের কোনটি একটি প্রকৃত ফল নয়? তো চলো ফার্স্ট অ্যান্সার করো এভরিওয়ান প্রত্যেকে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ, আপেল। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য যে ফলগুলো দেওয়া হয়েছে, আমরা জেনে নিই তাহলে যে কোনটা প্রকৃত ফল, কোনটা অপ্রকৃত ফল। প্রকৃত ফল কাকে বলছে? যেগুলো শুধু গর্ভাশয় ফলে পরিণত হয়, মানে যে ফলগুলো বীজ যেগুলো আছে সেগুলো শুধু গর্ভাশয়টা ফলে পরিণত হয়, তাকে কি বলা হয় না প্রকৃত ফল। আমরা যদি এক্সাম্পল দিতে যাই তাহলে পেয়ে যাবো আমরা আম, কলা, পেয়ারা, এই সমস্ত জিনিসগুলো আমরা পেয়ে যাবো কি না প্রকৃত ফল, কারণ তাদের গর্ভাশয়টা ফলে পরিণত হয়ে যাচ্ছে। ওকে, আর অপ্রকৃত ফল কাকে বলবো না গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে যখন ফলে পরিণত হয় তখন তাকে বলছে অপ্রকৃত ফল বলা হয়। যেমন আপেল, চালতা, এই জিনিসগুলো হচ্ছে কি অপ্রকৃত ফল, মানে গর্ভাশয়টাই যখন ফলে পরিণত হয়ে যাবে সেটাকে বলবো আমরা প্রকৃত ফল। আর যখন গর্ভাশয়টা ফুলে পরিণত হয়ে তারপর সেখান থেকে ফলে পরিণত হবে তখন সেটাকে বলবো আমরা একটা অপ্রকৃত ফল। ওকে, চলো নেক্সট প্রশ্ন এসো। কি বলেছে? পিচ শব্দের একটি বৈশিষ্ট্য যা তার উপর নির্ভর করে, মানে পিচ শব্দের যেটা বৈশিষ্ট্য এটা কিসের উপর নির্ভর করে? পিচ। ওকে, বুঝতে পেরেছো? চলো অ্যান্সার করো ফার্স্ট। ওকে, ভেরি গুড। দেখো তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার সি, কি ফ্রিকোয়েন্সি। পিচ, পিচ বলতে যেটা এই যে আপ ডাউন করছে না, এই যে জোরে কথা বলছে আবার এই যে এটা হচ্ছে, ওকে, এটা হচ্ছে কি না এটা হচ্ছে পিচ। ওকে, বুঝতে পেরেছ? ফ্রিকোয়েন্সি, আর কিছু না। চলো ভেরি গুড। কি বলেছেন? বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মোপদেশ প্রচার করেছিলেন? কোথায় তার ধর্মোপদেশ প্রচার করেছিলেন? ওকে, ভেরি গুড, সকলে অ্যান্সার করে দিয়েছো, থ্যাংক ইউ। চলো বোধগয়া। ওকে, চলো নেক্সট প্রশ্নে এসো। কত নম্বর আর্টিকেলে সংবিধান সংশোধন করার কথা উল্লেখ করা হয়েছে?
ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। ওকে, আপকামিং যে কোনো এক্সামে তোমরা বসো, তোমাদের জন্য কিন্তু ভেরি গুড একটা প্রশ্ন আছে কি না, কত নাম্বার সংবিধানে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে হ্যাঁ আমরা সংবিধানটাকে বা কনস্টিটিউশনটাকে আমরা সংশোধন করার ক্ষমতাটা দিয়েছে, না এটা দিয়েছে আর্টিকেল 368-এ আমাদেরকে কিন্তু দিয়েছে সংবিধান সংশোধন করার ক্ষমতা। ওকে, তো জাস্ট আজকে ছোট্ট ছোট্ট জাস্ট 20 প্রশ্ন ছিল, আর তোমাদের এটা রইল হোমওয়ার্ক রইল। ওকে, এটা প্লিজ প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আর যারা আমার ক্লাসগুলো কন্টিনিউ করতে চাও প্রত্যেকদিন 7 PM কন্টিনিউ করবেন। ওকে, চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার, ইফ ইউ লাইক ইট, গুড বাই, থ্যাংক ইউ, जय हिंद। मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले, इसके लिए बेल आइकन जरूर दबाइएगा। आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं।